নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশে জোর জল্পনা চলছে শেখ হাসিনা দেশে ফিরবেন পশ্চিমা কূটনীতিকদের প্রত্যক্ষ নজরদারিতে। একরকম বলতে গেলে তারেক রহমান সরকারের মনে কোনো অসৎ উদ্দেশ্য যদি থাকেও শেখ হাসিনা দেশে ফেরার পর তাকে নিয়ে কি করা হবে সেই বিষয়ে তো সেরকম কোনো অসৎ উদ্দেশ্য থাকলেও তার করার কিছু নেই। একই রকম আরেকটি জোর জল্পনা 2027 অক্টোবরের মধ্যে নতুন করে নির্বাচন হবে আওয়ামী লীগকে নিয়ে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, এটাই চায় এখন আমেরিকা সহ সমগ্র পশ্চিম দুনিয়া, এমনকি রাশিয়াও এটাই চাইছে। আর ভারত যে শেখ হাসিনাকে চায় এটা তো বলাই বাহুল্য। গত 5 আগস্ট দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে রীতিমতো উৎফুল্ল দেখাচ্ছিল এই কারণেই। এই জল্পনার বাস্তব ভিত্তির ব্যাপারে কোনো প্রকাশ্য তথ্য আমার হাতে এই মুহূর্তে নেই, সেটা দিতে পারবো না, থাকা সম্ভব নয়। কারণ কূটনীতিতে সব কিছু একেবারে লিখিত পড়িত হয় না। কূটনীতিতে চোখের সামনে যা ঘটে, চোখের আড়ালে ঘটে তার অনেক বেশি। আর কথায় আছে, যা রটে তার কিছু তো ঘটেই। সুতরাং জল্পনা বলে উড়িয়ে না দিয়ে দেখা যাক সত্যিই কি কোনো বাস্তব ভিত্তি আছে এমন জল্পনার। যদি থাকে তো কি সেই বাস্তব ভিত্তি? এই আলোচনার দুটি অংশ। এক, পৃথিবীর কোন কোন দেশ কেন হাসিনাকে ফেরাতে চাইছে, এবং দ্বিতীয় অংশ, বাংলাদেশের সাধারণ মানুষ যে জল্পনা করছে তারাও কি চায় হাসিনা দেশে ফিরুন, তিনি ক্ষমতায় আসুন। কেন চায়? শেখ হাসিনার দেশে ফেরা, পশ্চিমা ডিপ্লোম্যাটদের পর্যবেক্ষণ এবং 2027 সালের মধ্যে সব দলের অংশগ্রহণে সম্ভাব্য নির্বাচন নিয়ে রাজনৈতিক বিশ্লেষণে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। গত 5 আগস্ট দিল্লিতে আয়োজিত ভার্চুয়াল প্রেস ইন্টারঅ্যাকশনে শেখ হাসিনার বক্তব্য এবং ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। এই ধরনের কল্পনা তৈরি হওয়া বা রাজনৈতিক অঙ্গনে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার পেছনে থাকে অনেক ভৌগোলিক, রাজনৈতিক, কৌশলগত কারণ। আন্তর্জাতিক পরাশক্তি যারা মাত্র 2 বছর আগে অনেক ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করেছিল শেখ হাসিনাকে, তারা যদি আবার এখন সেই শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায় তাহলে মানতেই হবে বড় কিছু পরিবর্তন ঘটে গেছে। বিকল্প সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়নি, এটা একটা বড় কারণ। পশ্চিমা শক্তি কেন চলে গিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে? কারণ তাদের অভিযোগ ছিল শেখ হাসিনার আমলে যেসব নির্বাচন হয়েছে সেটা অস্বচ্ছ নির্বাচন। তিনি গণতন্ত্রের অপব্যবহার করে ক্ষমতা আঁকড়ে রেখেছেন, এই ছিল অভিযোগ। তার দেশে আইনের শাসন নেই, হাসিনা আমেরিকার কথা মতো চলেন না, তিনি মার্কিন তথা পশ্চিমা স্বার্থের অনুকূল নন। সুতরাং যে মেটিকুলাস ডিজাইনের কথা স্বয়ং বলেছেন ইউনূস, সেই ডিজাইন পশ্চিমের পরাশক্তিরা মিলেমিশে কার্যকর করেছিল বাংলাদেশে, এটা অনেকেরই দৃঢ় বিশ্বাস। শেখ হাসিনা চলে গেলেন, তারপর কি হলো? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সাধারণত একক কোনো দলের প্রতি বা ব্যক্তির প্রতি সমর্থন দেওয়ার চেয়ে রাজনৈতিক প্রক্রিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও তার স্থায়িত্ব নিশ্চিত করতে বেশি আগ্রহী। যে কোনো নির্বাচন যদি দেশের অন্যতম বড় রাজনৈতিক দলকে সম্পূর্ণ বাইরে রেখে অনুষ্ঠিত হয়,
যেটা তারা বলেন 2024 এবং তার আগের নির্বাচনেও বিএনপিকে বাইরে রেখে হয়েছিল বলে তাদের অভিমত। সুতরাং সেটা যদি হয়ে থাকে তাহলে আন্তর্জাতিক মানদণ্ডে সেসব নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। পশ্চিমা কূটনীতিকদের নজরদারির বিষয়টি মূলত একটি গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচনের কাঠামোর ইঙ্গিত হিসেবে বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে এবার। সেজন্যই তারা শেখ হাসিনাকে ফেরত নিয়ে যেতে চাইছেন, তার নিরাপত্তাও দেবেন এবং সেই সঙ্গে আগামী নির্বাচনটাও যাতে স্বচ্ছভাবে হয়, অন্তর্ভুক্তিমূলক সবাইকে নিয়ে হয়, সেই ব্যাপারটাও তারা দেখবেন। রাশিয়ার ক্ষেত্রে এটা কি? রাশিয়ার অর্থনৈতিক ও অবকাঠামোগত স্বার্থ বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমেত রাশিয়ার একাধিক বড় বিনিয়োগ রয়েছে। মস্কো সব সময় রাজনৈতিক ধারাবাহিকতা ও এমন এক সরকারের উপস্থিতি পছন্দ করে যা বিগত চুক্তিগুলোর বিশ্বস্ততা বজায় রাখে। ভারতের নিরাপত্তাগত কৌশলগত অবস্থানটা কি? ভারত দীর্ঘমেয়াদে তার পূর্ব সীমান্তে একটি বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সরকার দেখতে চায়। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সাথে ভারতের গভীর নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। দিল্লি বিশ্বাস করে যে আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক সমঝোতা জরুরি। শেখ হাসিনার পতনে ভারত ও রাশিয়ার কোনো ভূমিকা ছিল না, ওটা ছিল একান্তভাবেই আমেরিকা ও পশ্চিমা শক্তির খেলা। কিন্তু শেখ হাসিনার পতনে পশ্চিমা শক্তি যা চেয়েছিল তা তো পেলই না, উল্টে অবস্থা আরও খারাপ হলো। আইনের শাসন একেবারে ভেঙে পড়ল। স্বচ্ছ ও সুস্থ গণতন্ত্র যতটা ছিল শেখ হাসিনার আমলে, সেটাও চলে গেল ইউনূসের আমলে। অক্ষম প্রশাসনে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ল। বিচার বিভাগ আক্রান্ত মবক্রেসির হাতে। মব যাকে খুশি তাকে মারছে, বিচার নেই। সংবাদপত্রের স্বাধীনতা নেই। নতুন বিপদ হলো ধর্মীয় মৌলবাদের প্রচণ্ড বিস্তার এবং আমেরিকার চাওয়াকে অগ্রাহ্য করে চীনের সঙ্গে অতিমাত্রায় দহরম মহরম। আর এই সব কিছুর নিট রেজাল্ট, চীন বাদে সমস্ত পরাশক্তি একজোটে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনাকে চাই। বড় কারণ আওয়ামী লীগের দীর্ঘ ট্র্যাক রেকর্ড, দৃঢ় ও শক্ত ভোট ব্যাংক। দীর্ঘ 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকার কারণে দেশের প্রশাসন, ব্যবসা বাণিজ্য, গ্রাসরুট লেভেল রাজনৈতিক কাঠামোর একটা নির্দিষ্ট অংশে আওয়ামী লীগের সমর্থন ভিত্তি রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বৃহৎ জনগোষ্ঠীকে দীর্ঘকাল রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখলে তা দেশে স্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা বা চরমপন্থার জন্ম দেবে। আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ, শেখ হাসিনার সমর্থক ও বেশ কিছু আন্তর্জাতিক বিশ্লেষক নিরপেক্ষ, তারাও মনে করেন আইনি লড়াই ও আন্তর্জাতিক কূটনৈতিক মধ্যস্থতার মাধ্যমে একটি মধ্যবর্তী সমাধানের রাস্তা খোঁজা হতে পারে, যেখানে সরাসরি ক্ষমতা হস্তান্তর না হলেও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে। শেখ হাসিনাকে কেন্দ্র করে এসব জল্পনার মূল কারণ হলো ভূ রাজনৈতিক শক্তিগুলোর নিজেদের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করার ইচ্ছা এবং বাংলাদেশে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা গড়ে তোলার বৈশ্বিক তাগিদ। সারা বিশ্ব জুড়ে এই তাগিদ। বোঝা গেল কেন পশ্চিমা বিশ্ব চাইছে যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরুন। আর ক্ষমতায় ফিরতে গেলে একটি নতুন নির্বাচনের দরকার, কারণ তারেকের মেয়াদ তো সেই 2031 সাল পর্যন্ত। ততদিন অপেক্ষা করতে হলে দেশের সর্বনাশ হয়ে যাবে। তাই তারা শেখ হাসিনার দেশে ফেরা যাতে নিরাপদ হয়
এবং তার ক্ষমতা গ্রহণ যাতে দ্রুত হয় সেই ব্যবস্থাপনা করতেই পারে। এবার আসি আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে। বাংলাদেশের মানুষ এই বিষয়টা কোন চোখে দেখছে? দেখুন, পরাশক্তিদের বিশ্লেষণের সঙ্গে কি তারা সহমত বাংলাদেশের মানুষ? চলুন দেখা যাক সেই প্রশ্নটি। 2024 সালের জুলাই আগস্টের রাজপথের সেই রক্তঝরা দিনগুলোর কথা একবার ভেবে দেখুন। যে তরুণ সমাজ, যে আপামর জনগণ নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে একটি শক্তপোক্ত সরকারের পতন ঘটিয়েছিল, মাত্র 2 বছরের ব্যবধানে সেই আন্দোলনের স্মৃতি আজ মানুষের মন থেকে ফিকে হয়ে গেছে। ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন। আজ সাধারণ মানুষের মুখে মুখে একটি বাক্যই ঘুরে ফিরে আসছে, এর চেয়ে মানে ইউনূসের শাসনের চেয়ে, তারেক রহমানের শাসনের চেয়ে শেখ হাসিনার আমলই ভালো ছিল। কেন মাত্র 2 বছরের মাথায় একটি গণ অভ্যুত্থানের রক্তস্নাত অর্জন